আমাদের শৈলকুপা উপজেলা থেকে আমরা এ পর্যন্ত স্যাম্পল পাঠিয়েছি ১০০-র মতো। ৭৭ জনের রিপোর্ট হাতে পেয়েছি, যার মধ্যে ৮ জন কোভিড-19 পজিটিভ ছিল। আজকে আমরা ১৭ জনের নতুন করে রিপোর্ট হাতে পেয়েছি, যারা সবাই আল্লাহর রহমতে সবার রিপোর্টই ভালো এসেছে, সবাই নেগেটিভ। এখন হাসপাতালে আমরা আছি সবাই, হাসপাতালে রোগীর চাপ কম একেবারেই। আমাদের হাসপাতালের যারা হাসপাতালের যে সমস্ত কর্মী, চিকিৎসক সহ যাদের রিপোর্ট খারাপ এসেছে তারা প্রত্যেকেই এখন মোটামুটি ভালো অবস্থায় আছে, এবং তাদের যারা বিভিন্ন জায়গায় আছেন তাদের বাসার অঞ্চলটা সহ তারা ওইভাবে চলাচল সীমিত করে লকডাউন করেই রাখা আছে। সেজন্য এলাকাতে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিব আস্তে আস্তে। আচ্ছা, পজিটিভ গুলোর ডিটেইলস আসলে নাম পরিচয় সহ আমি বলবো না। পজিটিভের মধ্যে প্রত্যেকেই আমরা যারা যেগুলো পজিটিভ এসেছে আমাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমাদের হাসপাতালের সঙ্গে, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত। হ্যাঁ, এবং আমাদের মধ্যে আমরা যে ৮ জন পজিটিভ পেয়েছি তাদের অধিকাংশই আমাদের হাসপাতালের যে বহির্বিভাগ, যেখানে আসলে মানুষের সমাগম সব থেকে বেশি ছিল, ওইখানকার ওই অংশটাতে কাজ করতেন। কেউ ওষুধ দিতেন, কেউ রোগী দেখতেন, কেউ টিকিট দিতেন, এই টাইপের কাজকর্ম বেশি করতেন। এবং আর একজন ইতিমধ্যে জেনেছেন যে বিশেষ করে যে সমস্ত অসুস্থ রোগীর শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদেরকে প্রত্যেকেরই আমরা সাজেস্ট করি এক্স রে করার জন্য। তো সেই হিসাবে আমাদের এখানকার যে এক্স রে করতেন যে টেকনিশিয়ান ছিলেন, উনিও দুঃখজনকভাবে আক্রান্ত হয়েছেন। এখন হচ্ছে এলাকায় একটা কথা প্রচলিত হয়েছে যে আমাদের শৈলকুপা উপজেলাতে হাসপাতালে করোনা এসেছে, আর কোথাও নাই। আসলে ব্যাপারটা তেমন নয়। আসলে আমি তো সারা উপজেলাতে সব জায়গায় ঘোরাঘুরি করেছি বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য, বা যারা বিভিন্ন জায়গা থেকে ফিরেছে করোনা উপদ্রুত অঞ্চল যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। আমি বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি যারা তথ্য গোপন করেন। অনেকেই আছেন যে যাদের শরীর অসুস্থ, জ্বর সর্দি কাশি আছে, তারা নমুনা দিতে চান না। আমরা বাসায় গিয়েছি যে ওরা অস্বীকার করে, বলে যে না, সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। ওরা ভয় পায়, মনে করে নমুনা দিলে যদি পাশের বাসার লোকজন আমাদেরকে একঘরে করে দেয়, এই ভয়ে ওরা নমুনা দিতে চাইতেন না। আর এমনও পেয়েছি আগের দিন নমুনা দেয় নাই, পরের দিন খুব খারাপ হয়েছে তারপর নমুনা দিয়েছে। ওই টেনশনে খারাপ হয়ে গেছে, যদিও তার রিপোর্ট ভালো এসেছে। এখন আসলে আমাদের হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমরা ৭৭ জনের মতো, ৬৭ জনের মতো রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ৮ জনের পজিটিভ। এই যে চিত্রটা, এটা আমি যে কোনো জায়গার যদি জনসমাগম আছে এরকম যে কোনো জায়গার যে কোনো জায়গার যদি যে কোনো ১০০ জনের নমুনা আমি র্যান্ডমলি কালেক্ট করে এখন পরীক্ষা করি, তার মধ্যে ২০ জনের কাছাকাছি নমুনাতে কোভিড-19 পজিটিভ আসা অস্বাভাবিক কিছু নয়। সেই হিসাব করে আমাদের হাসপাতালের সবার পরীক্ষা আমরা করতে পেরেছি। আমরা চেয়েছি যে যেহেতু হাসপাতালে অনেকেই আসেন, আমাদের থেকে যাতে কারো না ছড়ায়, এই জন্যই এই বেসিসে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে তারপরে আমাদের পরিকল্পনা ছিল যে আমরা হাসপাতালে সবার টেস্ট করে ফেলবো। এখন যিনি হাসপাতালে যে পরীক্ষাগুলো সবার করার কারণে যেহেতু অনেক নমুনা, এই জন্য এর মধ্যে কিছু পজিটিভ এসেছে। হ্যাঁ, এই জন্য এই পরিস্থিতি কিন্তু উপজেলার সর্বত্র। কারণ আমি আজকেও গতকাল দেখেছি, আজকেও বিভিন্ন জায়গায় আসার সময় দেখলাম যে বিভিন্ন জায়গায় বাজার হচ্ছে। বাজার কিন্তু এখনো ভিড়, কিছু কিছু জায়গায় চায়ের দোকানও খোলা আছে। আর এই হিসাব করে কিন্তু এখন যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গিয়েছে, এখন আসলে খুব বেশি ওই অমুক জায়গায় ছড়াইছে আমার এখানে ছড়ায় নাই এটা চিন্তা করার কোনো অবকাশ নাই। এখন নিজে ছাড়া বাকি সবাইকেই মনে করতে হবে যে তার মধ্যে করোনা ভাইরাস বা কোভিড-19 তার রোগ আছে। এই চিন্তা করেই সতর্ক থাকতে হবে প্রত্যেকের সঙ্গে, এমনকি নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যেও।
আহ, গোলকনগর যিনি মারা গেছেন উনি করোনা আক্রান্ত কিনা এটা এখন আমরা জানতে পারিনি। ওনার স্যাম্পল কালেক্ট করে পাঠানো হয়েছে, আমরা রিপোর্ট এখনো পাইনি। এখন এলাকাতে সব জায়গায় কেউ মারা গেলে পরেই হচ্ছে একটা গুজব বা একটা ভীতি বা শঙ্কার তৈরি হচ্ছে, সবাই মনে করছে যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আম, আরো বিশেষ কিছু এই করোনার উপদ্রব, যে করোনা সংক্রমণ আসার পর থেকে আমাদের নিজেদের এলাকার মানুষের মধ্যেও বিশ্বব্যাপী, বিশেষ করে বাংলাদেশে যেটা দেখছি, মানুষের মধ্যে মানবতা খুব বেশি, মানে কমে গিয়েছে মনে হচ্ছে। মানুষের মধ্যে যে স্বার্থপরতা, এটা খুব চোখের সামনে ফুটে উঠছে। আহ, আমার কাছে তো অনেকই ফোন আসে বাইরে থেকে, আসলে পারে আমি সারা সারা সপ্তাহে আহ, আম, যোগাযোগ রাখি, সবসময় আমার কাছে ফোনে খবর দেয়। এমনও পেয়েছি যে গতকাল একজন ফোন দিয়ে বললেন যে তার বাবা মারা গেছেন, বাবার দাফন করতে ছেলে ঢাকা থেকে আসতেছেন, আসতে দিবে না গ্রামের লোকজন। আমি বললাম, কেন? বাবা মারা গেছেন, ছেলে ঢাকা থেকে আসবেন, আপনি আসতে দিবেন না কেন? দরকার হইলে আপনারা তার জানাজায় যাবেন না, ছেলে থেকে দূরে থাকেন। সে নিজে গাড়ি ম্যানেজ করে আসতেছে, সে বাবার দাফন করে দরকার হলে 14 দিন বাসায় থাকবে আলাদা। এখন হচ্ছে সে তারপরে ইয়ে করতেছে এরকম যে না, আসতে দেওয়া যাবে না, আসলে ঢাকা থেকে আসলে, ঢাকা থেকে এত মানুষ আসলো, শয়ে শয়ে মানুষ আসলো, তখন কোথায় ছিলেন? আর ঢাকা থেকে মানুষ এসে যখন বারবার আমরা গ্রামে গিয়ে গিয়ে সতর্ক করলাম, তারা ফুটবল খেললো, অনেকে বিয়ের দাওয়াত খেলো, মসজিদে যাবো, জুম্মার নামাজ পড়তে গেলেন, দোকানে বসে চা খাওয়াইলেন গ্রামের মুরব্বীদের আম, সঙ্গে বসে আড্ডা দিলেন বিভিন্ন জায়গায়, তখন তো কেউ কিছু বলে নাই। এখন এখন হচ্ছে যে দাঁড়িয়েছে, আহ, আমাদের আরো সতর্ক হতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, কালকে আমার পরিচিত ছোট ভাই একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে অনেকে, যে শৈলকুপা হাসপাতালে যারা কর্মী আছে এবং বিগত 14 দিনের মধ্যে যারা হাসপাতালে গিয়েছে, তাদের প্রত্যেকের বাসা লকডাউন করে দিতে হবে। কেন? তারা কি পজিটিভ সবাই? আচ্ছা, লকডাউন করলাম যে শৈলকুপা হাসপাতালে যে সমস্ত স্বাস্থ্যকর্মী পজিটিভ ছিলেন তাদের সঙ্গে কন্ট্যাক্টে আসছে, কার কার কন্ট্যাক্টে আসছে, কিভাবে লকডাউন করলে কি পরিস্থিতি হবে, সেটা কি র্যান্ডমলি বললে হয়? আপনি কতজনের বাসা লকডাউন করবেন? বাসা লকডাউন করে রাখলে তাদেরকে কি না খেতে দিয়ে মেরে ফেলবেন? শৈলকুপায় এখন মোট আক্রান্তের সংখ্যা বলা মুশকিল, মোট শনাক্তের সংখ্যা 8 জন। এখন পর্যন্ত 8 জন শনাক্ত হয়েছে, আক্রান্ত অনেক থাকার সম্ভাবনা বেশি। অনেকেই জানতে চেয়েছেন আমি সুস্থ আছি কিনা। আমার টেস্ট করেছি, আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। তো আমার হচ্ছে যে সমস্ত মানুষ আমি পজিটিভ পেয়েছি আমার এখানকার, তাদের প্রত্যেকের সঙ্গে খুব নিবিড় যোগাযোগ ছিল। এমনিতেই গত 2-2.5 মাস ধরে পারিবারিক ভাবেই বিভিন্ন মানুষ বিচ্ছিন্ন জীবনযাপন করছি। তো সবার কাছে দোয়া চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মোবাইল না ধরলে খবর দিতে হবে ওনাকে। এখন আহ, স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কোভিড-19 আহ, আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের হাসপাতাল কতটা প্রস্তুত, এই বিষয়ে একজন জানতে চেয়েছেন। দেখুন, কোভিড-19 এই রোগটার কতগুলো স্টেজ আছে। আমার শরীরে যদি সার্স-কভ-2 মানে যেটাকে আমরা করোনা ভাইরাস শরীরে, তাহলে কতগুলো জিনিস হতে পারে। এক হচ্ছে মাইল্ড কেস হতে পারি আমি, আমার শরীরে সাধারণত সাধারণ সর্দি কাশির মতো আহ, জ্বর, সর্দি কাশি, একটু হালকা জ্বর জ্বর ভাব এরকম হবে, এটা সাধারণত 2 সপ্তাহের মধ্যে সেরে যায়। এর জন্য খুব বেশি ওষুধপত্র বা খুব বেশি স্বাস্থ্যসেবার প্রয়োজন নেই, এটা বাসাতেই চিকিৎসা সম্ভব। আর একটা আছে একটা সাধারণ নিউমোনিয়ার মতো, একটু কাশি থাকবে, হালকা হালকা শ্বাসকষ্ট, খুব কিন্তু এমন পর্যায়ে শ্বাসকষ্ট না যেটাতে, এটা আর একটা স্টেজ। এটাও এই লেভেল পর্যন্ত চিকিৎসা দেয়া আমাদের পক্ষে সম্ভব শৈলকুপাতে। কিন্তু এর পরের আরো 2টা স্টেজ আছে, যেমন স্টেজ 3-তে গিয়ে এটা সিভিয়ার নিউমোনিয়া যদি হয়ে যায়, বিশাল বড় কনসুলেশন স্যাচুরেশন ফল করতেছে, এইরকম হয়ে গেলে পারে তার হাই ফ্লো অক্সিজেন দেয়া লাগে, যেগুলো ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে
কোনো কোনো ক্ষেত্রে 10 লিটার 15 লিটার পার মিনিট, প্রতি মিনিটে 10-15 লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া যেতে পারে। এই যাওয়া লাগতে পারে। এত পরিমাণ যদি অক্সিজেন দিই, আমি যদি 4 লিটার পার মিনিট করে অক্সিজেন দিই, আমাদের যে সিলিন্ডার সাপ্লাই দেওয়া হয় সরকারিভাবে, সেই সিলিন্ডার 5 ঘন্টা থেকে 6 ঘন্টা যেতে পারে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে 4 4 ঘন্টায় শেষ হয়ে যায়। তাহলে যদি একজন মানুষকে আমি 24 ঘন্টা অক্সিজেন দিই, আমার দৈনিক গড়ে 5 থেকে 6টা সিলিন্ডার দরকার। হ্যাঁ, সেই হিসাব করলে আহ, এটাতেও একটু অক্সিজেনের সংকট সারা দেশেই আছে। আর এর পরে যে স্ট্রেস, সেটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এআরডি এর যদি হয়, তা এটাকে সিভিয়ার, এই স্টেজের জন্য আমাদের সব সময় রোগীকে আরো এক্সট্রা সাপোর্ট, এইটার জন্য আমাদের এই ইভেন ঝিনাইদহতেও এটা দেয়া খুব টাফ হয়ে যাবে। এরপরে যেটা আছে সে ক্রিটিক্যাল, সেটার জন্য তো ভেন্টিলেটর লাগবে। সেটা সেটা তো আমার খুলনা ডিভিশনেরও সেটার অবস্থা খুবই অপ্রতুল। এখন একজন জানতে চেয়েছেন যে যারা রিসেন্টলি হাসপাতালে এসেছেন তাদের জন্য করণীয় কি। হ্যাঁ, রিসেন্টলি হাসপাতালে তাদের আমি বলবো যে যারা যদি, যেমন আমার হাসপাতালে যারা আক্রান্ত হয়েছেন, এতক্ষণে আমার মনে হয় সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন যে তারা কোথায় কোথায় কাজ করতেন। বিশেষ করে এই সব অঞ্চলে যারা যারা গিয়েছেন, যেমন আমাদের ফার্মেসি থেকে, হাসপাতাল সরকারি ফার্মেসি থেকে গত 14 দিনের মধ্যে যারা ওষুধ নিয়ে, এবং যারা আমাদের হাসপাতালের দন্ত বিভাগে গত মোটামুটি 2 সপ্তাহের মধ্যে যারা দেখিয়েছেন, আমাদের হাসপাতাল থেকে গত 2 সপ্তাহের মধ্যে যারা এক্সরে করিয়েছেন, হুম, বিশেষ করে এই 3 সেক্টর, এবং আমাদের হাসপাতাল থেকে যারা প্রেশার ডায়াবেটিসের ওষুধ নিয়েছেন গত 2 সপ্তাহে, তাদেরকে আমি বলবো যে আপনারা একটু বাইরে ঘোরাঘুরি করবেন না, বাসাতে একটা পৃথক কক্ষে আপনারা থাকুন। আপনাদের যদি কোনো রকমের কোনো উপসর্গ দেখা দেয়, সেটা হতে পারে কাশি, গলা ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, তারপরে যদি গন্ধ কম পান বা পাতলা পায়খানা হয়, মারাত্মক ব্যথা, এই জাতীয় উপসর্গ দেখা দিলে আমাদের যে নাম্বার দেয়া আছে, বিভিন্ন মাধ্যমে নাম্বার সার্কুলেট করেছে, আমার নাম্বারটাও দেয়া আছে আমাদের কেবল নেটওয়ার্কে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করব। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে যে সুস্থ আছে এমন ব্যক্তি যদি আহ, জানার জন্য পরীক্ষা করবে। আসলে সুস্থ বা কম অসুস্থ এমন মানুষের জানার জন্য পরীক্ষা করার সুযোগ আমাদের দেশের বাস্তবতায় এখন নাই। কারণ আমাদের দেশে এই পরীক্ষার জন্য যে কিট লাগে এর স্বল্পতা রয়েছে। এই জন্য আমরা নির্বিচারে সবার টেস্ট করতে পারবো না। এই জন্য বিবেচনা করে যার পরীক্ষা করা জরুরি, কেমন কতগুলো ক্রাইটেরিয়া আছে। এক, যাদের এই যে জ্বর, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়া, এই জাতীয় সিমটম গুলা যাদের আছে তাদের পরীক্ষা করতে হবে। যাদের বিগত 14 দিনের মধ্যে যার পজিটিভ আছে বা যার রিপোর্ট খারাপ, এরকম কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল এবং সাথে এরকম সিমটমস আসা শুরু করেছে, তাদের পরীক্ষাগুলো করা লাগবে। এই যে গত 14 দিনের মধ্যে যারা চিকিৎসা নিতে গিয়েছেন, সবাই তো আমার হাসপাতালের মোটামুটি প্রত্যেকের রিপোর্টই চলে এসেছে। এর মধ্যে আহ, এর আরেকজন জানতে চেয়েছেন প্রতিদিন আপডেট দেওয়া সম্ভব কিনা। প্রতিদিন আপডেট তো লাইভে এসে দেওয়া যাবে না, হয়তো আমাকে মেসেঞ্জারে নক করলেও আমি প্রশ্নের উত্তর টুত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্রতিদিনের আপডেট এমনি একটা স্ট্যাটাসের মাধ্যমে দেওয়া সম্ভব, যে কতগুলো নমুনা পাঠানো হয়েছিল, কতজনের শনাক্ত হয়েছে, এগুলো দেওয়া সম্ভব। আহ, আরো দুই একটা জিনিস ক্লিয়ার করি। যেমন এলাকাতে বলা হচ্ছে যে আমাদের হাসপাতাল থেকে এলাকায় ছড়িয়েছে, এটাও মোটামুটি মানে এক রকমের মানুষের আহ, অধিক সংখ্যা থেকে বলা একটা উক্তি। আমার শৈলকুপা হাসপাতাল না, আমার ঝিনাইদহ উপজেলার আরো 5টা হাসপাতালের অবস্থাই খারাপ। হ্যাঁ, আমরা ঝিনাইদহ সদর হাসপাতালের নমুনার রিপোর্টও কিন্তু এখনো হাতে এসে পাইনি। ওই আহ, এখন পর্যন্ত যতদূর জানা গেছে একজন আক্রান্ত হয়েছেন, শনাক্ত হয়েছেন, আরো অনেকের নমুনা পাঠানো হয়েছে। আহ, হয়তো তারা এই করবে, জানতে পারবেন, আমরা আরো প্রকৃত চিত্র রেজাল্ট আসলে জানতে পারবো। একজন জানতে চেয়েছেন যে হাসপাতালের চিকিৎসক কর্মচারী যারা আক্রান্ত হয়েছেন, তারা তো আমাদের এলাকার কারো না কারো দ্বারা আক্রান্ত হয়েছে, তাই
আপনারা যারা হাসপাতালে চিকিৎসক কর্মচারী আক্রান্ত হচ্ছেন তারা বাদে বাকি যারা আছেন তাদের পরীক্ষার ব্যবস্থা করা যায় কিনা। এক্স্যাক্টলি, আসলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আসলে এই মহামারীতে, এই ধরনের মহামারী সিচুয়েশনে সবারই পরীক্ষা করা উচিত। আইডিয়াল নিয়মটা হচ্ছে সবার পরীক্ষা করে যাদের মধ্যে পজিটিভ পাওয়া যাবে তাদেরকে আলাদা করে ফেলতে হবে যাতে আর না ছড়ায়, আর যাদের ভালো আছে তারা আলাদা থাকবে। কিন্তু এখনকার বাস্তবতায় আমাদের বৈশ্বিক কীটের সংকট এবং আমাদের অর্থনৈতিক যে সামর্থ্য, সব দিক বিবেচনা করে আমরা ওইরকম হয়তো সবারকে স্ক্রিনিং এর জন্য টেস্ট করতে পারবো না, কিন্তু টেস্টের সংখ্যা আগের তুলনায় বেড়েছে, আরো বাড়বে। এই জন্য আমার এলাকায় যারা আছেন, বিশেষ করে যারা নিজেদেরকে ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন যে আসলে লক্ষণ কি কি, যারা বিভিন্নভাবে জেনেছেন তাদের যদি এইরকম কোনো লক্ষণ থেকে থাকে বা যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের কারোর সঙ্গে খুব সম্প্রতি যোগাযোগ হয়েছে বা কাছাকাছি এসেছিলেন, মাস্ক পরা ছিল না, এই অবস্থায় তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পর্যায়ক্রমে নমুনা সংগ্রহের ব্যবস্থা করব। এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা মাঠে কাজ করছেন। একজন জানতে চেয়েছেন যে কতদিন পরে নমুনা পাঠানোর, কতদিন পরে রিপোর্ট পাওয়া যাচ্ছে। আসলে নমুনা পাঠানোর, আজকে নমুনা পাঠাইলে রিপোর্ট আগামীকাল কিছু আসছে, অল্প কিছু কিছু পরশু আসছে, 2 দিন 3 দিন অনেক সময় লেগে যাচ্ছে। এটা নির্ভর করে যেখানে পরীক্ষা হচ্ছে ওই ল্যাবে পাঠানো সর্বমোট নমুনার সংখ্যা কত। প্রথম দিকে যখন নমুনা আমাদেরকে বলা হয়েছিল যে 3টা করে নমুনা পাঠানো যাবে উপজেলা থেকে, তখন একদিন পরেই পেয়ে যেতাম। এখন নমুনা পাঠানো একটু বেড়েছে, এখন বলা হচ্ছে 10 জনের মতো করে নমুনা পাঠানো যাবে। এই জন্য হয়তো একদিন পরেই পেয়ে যাব আমরা। আমি এই এই অনেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন এলাকায়, আপনাদের যারা বিশেষ করে শৈলকুপা এলাকায় যারা আছেন তারা আপনাদের আশপাশের মহল্লার মুরব্বী বা নেতা গোত্রের যারা আছেন তাদেরকে এই মেসেজটা শেয়ার করবেন। আমার কাছে, আমি নিজের এলাকার বলে আমার কাছে অনেকে খুব অনুযোগ করেছেন। আমার অনেক স্বাস্থ্যকর্মী, বিশেষ করে সেবিকা এবং অন্যান্য কর্মী যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকেন বা যাদের নিজেদের বাসা এখানে, তারা গ্রামে এবং শহরে 2 জায়গাতে একটু অপদস্থ হচ্ছেন, সামাজিকভাবে হেয় করা হচ্ছে তাদেরকে। তারা কিন্তু করে যাচ্ছেন, তারা কিন্তু, আপনি, আপনার সুযোগ ছিল, আপনি ইচ্ছা করলে বাসায় থাকতে পারতেন, বাসায় থেকে এই রোগের সংক্রমণ বা এই রোগের বিস্তার কমাতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন নাই। তা আমাদের সুযোগ ছিল না যে আমরা বাসায় থাকবো, আমরা বাসায় থাকবো যাতে আমাদের মধ্যে না ছড়ায়, এই সুযোগটা আমাদের ছিল না। আমরা এই ঝুঁকি নিয়েও, কারো কারো 1-2 মাসের বাচ্চা আছে, কেউ 5-6 মাসের অন্তঃসত্ত্বা এরকমও আছে, এরকম জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবন, পরিবারের সকলের জীবনের ঝুঁকি নিয়েই আমরা কাজ করেছি। তারপরে যখন এলাকায় মানুষজন আমাদের বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে অপমান করে, বাসা থেকে বেরোতে দেয় না, সে একটু বারান্দায় এসে হাওয়াও খেতে পারবে না, সে বাসার পেছনে দেখা যাচ্ছে তার একটা লেবু গাছ আছে, লেবু পাড়তে যেতে পারতেছে না, বাড়ির বাইরে বেরোনো নিষেধ, এই অথরিটি আপনাদের কে দিয়েছে? এইটা কি করা নৈতিক হবে? এই করোনা কি সারা জীবন থাকবে আপনার উপজেলাতে বা আপনার বাংলাদেশে বা পৃথিবীতে? আপনি কি জীবনে কোনোদিন আসবেন না হাসপাতালে? এইটা করা খুব, আমি শুনে খুব দুঃখ পেয়েছি। গতকাল নারায়ণগঞ্জে একটা খবর দেখেছি, একজন চিকিৎসক, যিনি করোনা আক্রান্ত রোগীদের আহ, আহ, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে একে 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 17 জন পরিবারের সদস্য আক্রান্ত হয়েছে। সেই পরিবার, সেই বাসার এলাকাবাসী চেয়েছে বাসা ওইখান থেকে তুলে অন্য জায়গায় ফেলে দিয়ে আসতে। কতটা অমানবিক বুঝেছেন? আমরা এত খারাপ হয়ে গেছি। তাইলে আপনারা একটু মানবিক হন, বারবার বলছি আরেকটু মানবিক হন। আপনার বাসার যে স্বাস্থ্যকর্মী, যে সেবিকা, যে চিকিৎসকের সঙ্গে আপনি দুর্ব্যবহার করছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার বিপদের দিনে তাকে ডেকেছেন, সে না করেছে কখনো? সে তো আপনার কাছে চায়নি। পারলে তাকে অপমান, হেয় প্রতিপন্ন না করে খবর নিন সে খাচ্ছে কেমন করে, সে চলছে কেমন করে, তার বাসায় বাজার আছে কিনা, বাসার বাজার, তা অনেকের টাকা আছে হয়তো বাজারে যেতে পারছে না, আপনি একটু খবর নিন। 4 হাত দূরে থাকলে যদি তার মাস্ক পরা থাকে আপনাদের ভয় নেই, আর বাতাসের মাধ্যমে এ ভাইরাস ছড়ায় না, সে তো আর আপনার বাসায় যাচ্ছে না।
একটু মানবিক হন, চেষ্টা করেন। এই মহামারী তো আমাদের জীবনে একটি পরীক্ষা হয়ে এসেছে। এই মহামারী থেকে, এই ভাইরাস থেকে পালিয়ে আপনি বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না, কেউ পালিয়ে বাঁচতে পারবে না। মানসিকভাবে প্রস্তুতি নিন, এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে হবে আমাদের। শরীরকে সেভাবে রেডি করুন, পুষ্টিকর খাবার দাবার খান, বিশ্রাম নিন, ধূমপান বা অন্যান্য বদঅভ্যাস থাকলে, তামাক জাতীয় জিনিস থাকলে বর্জন করুন, লেবু জাতীয় ফলমূল বেশি বেশি খান, দুধ ডিম খান, ব্যায়াম করুন রেগুলার। এবং সব থেকে বড় কথা, আপনি ছাড়া যত মানুষ আছে সকলকেই মনে করেন যে সে ভাইরাসের উৎস হতে পারে। সে হতে পারে আপনার ফ্যামিলির সদস্য, তাও আপনারা নিজেদের মধ্যে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখেন। অন্তত পক্ষে এই মহামারীর, আমরা কিন্তু আর 1-2 সপ্তাহের মধ্যে হয়তো মহামারীর শীর্ষে উঠবো, তখন দেখা যাচ্ছে এক এক দিনে কয়েক হাজার মানুষ মারা যেতে পারে, তারপরে আস্তে আস্তে কমে আসবে। আমাদের যে বাস্তবতা, এই বাস্তবতায় আমরা এই ভাইরাস থেকে পালিয়ে খুব বেশি দিন বাঁচতে পারবো না। আজ পালাবো, 1 মাস পরে হবে, তার না হলে আরো 1 মাস পরে হবে। এই ভাইরাস তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে না। পালিয়ে বাঁচার সুযোগ নেই। মনের শক্তি সঞ্চয় করেন, আরো মানবিক হন, একজন আরেকজনের খবর নেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন, পুষ্টিকর খাবার দাবার খান, বিশ্রাম নিন, পর্যাপ্ত ঘুমান, বদ অভ্যাস দূর করেন, ব্যায়াম করেন। ইনশাল্লাহ আমরা এই যুদ্ধে জয় হব। আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে বলেন, আমি প্রশ্নের উত্তর দিব। মনের দুঃখ, অনেক দুঃখর কারণে কথাগুলো বললাম। আমি গত প্রায় 2.5 মাস মতো আমি যেখানে বড় হয়েছি নানা বাড়িতে যাই না, আমার নিজের বাড়িতেও যাই না। আমার পরিচিত অনেকেই আছেন, ফ্রেন্ড লিস্টে জানেন এলাকার। আমি এলাকার কোথাও যাই না, হাসপাতালেই থাকি বিশেষ করে। কারোর কোনো প্রশ্ন থাকলে বলবেন। একজন জানতে চেয়েছেন যে বর্তমান আবহাওয়া অনুযায়ী ঠান্ডা, কাশি, গলা ব্যথা হতে পারে, এমন অবস্থা থাকলে কতদিন পর পরীক্ষা করা জরুরি? হ্যাঁ, সত্য। এখন সিজনাল ফ্লু, যেটা এখনকার সময়ে অনেকের এমনিতেই ঠান্ডা, কাশি, গলা ব্যথা আসতে পারে। কিন্তু যখন বিশ্বব্যাপী এরকম মহামারী হয়, যে কোনো ঠান্ডা, কাশি, গলা ব্যথা হইলেই এখন আমরা প্রথমত চিন্তা করব যে এটা কোভিড-19 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমরা শতভাগ শিওর না, কিন্তু আমরা এটাকেই ধরে নিব। এই জন্য এই সিজনে যদি কারো জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা যদি থাকে, এবং সাথে তার যদি এমন চলাফলের হিস্ট্রি থাকে যে সে আহ, ভিড়ের মধ্যে গিয়েছে, বা তার এমন কারোর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল যার মধ্যে ভাইরাস থাকতে পারে, তাহলে সে নিজেকে মনে করবে যে আমার কোভিড হতে পারে, তাহলে আমাদের যে হটলাইনগুলো দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আমরা তার চিকিৎসা এবং পরীক্ষার ব্যবস্থা করব। একজন জানতে চেয়েছেন যে কি কি খাবার দাবার খেলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই মুহূর্তে ভাইরাসের জন্য। পরামর্শ থাকবে, সকল পুষ্টিকর খাবার দাবারই খান বেশি বেশি, কিন্তু লেবু জাতীয় ফলমূলটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। সাথে ক্যালসিয়াম আছে এরকম খাবার, এগুলো খাবেন, দুধ ডিম খাবেন। আর সাথে জিঙ্কটা খুব জরুরি ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের, এই জন্য জিঙ্ক আছে এমন জিনিস খাবেন। আর পর্যাপ্ত বিশ্রাম নিবেন। এবং সব থেকে জরুরি হচ্ছে, যেহেতু এই ভাইরাসটা শরীরের মধ্যে সব থেকে বেশি অ্যাফেক্ট করে আমাদের ফুসফুসকে, এই জন্য ফুসফুসের ক্ষতি হয় এমন অভ্যাস থাকলে বাদ দিতে হবে। কারোর বিড়ি সিগারেট খান, কেউ পান তামাক জর্দা খাচ্ছেন, হ্যাঁ, এগুলো বাদ দিতে হবে। একজন জানতে চেয়েছেন যে গত রবিবারে হাসপাতালের ফার্মেসি থেকে একজন ওষুধ নিয়ে আসছেন, তাকে কি পরীক্ষা করা লাগবে? হাসপাতালের ফার্মেসি থেকে গত রোববারে যে ওষুধ নিয়ে আসছেন, আমি তাকে বলবো যে রোববার থেকে শুরু করে 14 দিন উনি একটু পরিবারের অন্য সবার থেকে আলাদা থেকে নিজে নিজেই কোয়ারেন্টিনে থাকুক। এর মাঝখানে যদি তার কোনো রকম লক্ষণ দেখা দেয়, এবং আমাদের সঙ্গে পরীক্ষার ব্যবস্থা করব। গর্ভবতীদের চিকিৎসার জন্য কি ব্যবস্থা আছে? হাসপাতালে জরুরি গর্ভবতীদের সেবার ব্যবস্থা এখনো পর্যন্ত আছে, কিন্তু উপজেলাতে যদি
করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে অনেক বেশি, আমাদের হাসপাতালে হয়তো আরো বেশি করোনা রোগী আসবে, তখন হয়তো আমাদের মা এবং বাচ্চাদেরকে এখান থেকে সরায় অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে হবে। একজন জানতে চেয়েছেন হাসপাতালের বহির্বিভাগ কি খোলা আছে? না, হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, যেহেতু বহির্বিভাগে ছড়িয়েছে বেশি এবং বহির্বিভাগে জনসমাগম বেশি হয়, কারণ সামাজিক দূরত্বের যে কথা আমরা বলি বিভিন্ন জায়গায়, আমার বহির্বিভাগে এটা মেনটেন করা সম্ভব হয় না। কারণ হচ্ছে বহির্বিভাগে আমার যে হাসপাতালের যে ডিজাইন, এখানে আমি রুমগুলোর সামনে যে ভিড় থাকে এগুলা 6 ফুট কি 6 ইঞ্চি দূরেও রাখা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য বহির্বিভাগ থেকে আরো বেশি ছড়াতে পারে এই চিন্তায় আমরা আপাতত বহির্বিভাগ বন্ধ রেখেছি। এই জন্য হাসপাতালের বহির্বিভাগে যাদের চিকিৎসা লাগবে, যাদের সামান্য অসুস্থতা আছে, তারা আমাদের টেলিমেডিসিনের যে নাম্বারগুলো আছে ওগুলোতে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করব চিকিৎসার। আর যাদের বেশি সমস্যা, ভর্তি রাখার মতো জরুরি বিভাগ খোলা আছে, এখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন। একজন জানতে চেয়েছেন যে পিপি পরে নাই কেন? আচ্ছা, পিপি আসলে সব সময় পরে থাকা খুব কষ্টকর। পিপি আপনারা কেউ পরেছেন কিনা, অভিজ্ঞতা আছে কিনা জানি না। পিপি পরে 1 ঘন্টা থাকলে মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এবং আমাদের হাসপাতালের যে বায়ু চলাচল এবং হাসপাতালের যে পরিবেশ, এখানে পিপি পরে একটানা 3-4 ঘন্টা থাকা খুবই কষ্টের। এই জন্য রোগী দেখার জন্য যাওয়ার সময় পিপি পরা হয়। আর পিপির সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে যে আমাদের মাস্ক, ভালো কোয়ালিটি একটা মাস্ক, সেটা N95 হতে পারে, KN95 হতে পারে। এই মাস্ক নাই, আমার সারা শরীর ঢেকে যেই দিক দিয়ে আমার ভাইরাস শরীরে ঢুকবে সেই জায়গা খোলা রেখে আসলে খুব বেশি লাভ নাই। এটাতে নিজের শরীরের উপর কষ্ট দেয়া হয়, কাজের কাজ কিছু হয় না। কারোর করোনার যদি লক্ষণ দেখা দেয় তাহলে আমাদের যে নাম্বারগুলো আছে দেখবেন, আমাদের কেবল নেটওয়ার্কের স্ক্রলে 4-5টা নাম্বার আছে, আমাদের হাসপাতালের জরুরি বিভাগের নাম্বার আছে। এই নাম্বারেও যোগাযোগ করে বললে আমরা তার সঙ্গে যোগাযোগ করব, তার বাসায় আমাদের র্যাপিড রেসপন্স টিম যাবে হয়তো যদি প্রয়োজন মনে করি, এবং সেখানে তার চিকিৎসা এবং তার নমুনা সংগ্রহের ব্যবস্থা করব। এখনো পর্যন্ত বায়োলজিক্যাল ভেক্টর যেমন মশা মাছি থেকে করোনা ছড়ানোর কোনো রিপোর্ট আমরা পাইনি এখনো পর্যন্ত। এখনো আসলে নোভেল ভাইরাস তো মাত্র এসেছে পৃথিবীতে, এখনো এগুলা নিয়ে বিস্তর গবেষণা চলছে, হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এবং ভাইরাসের ইনফেক্টিভিটি বেশি হয়, খুব বেশি ছড়ানোর কারণে এটা নিয়ে কিন্তু খুব বেশি গবেষণা মানুষ মানে সুযোগ পাচ্ছেন না গবেষকরা, কারণ খুব বেশি ইনফেকশাস ভাইরাসটা। তবে আরেকটা জিনিস বলে রাখি, এই বায়োলজিক্যাল ভেক্টরের কথা বলাতে এখন কিন্তু আবার দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। গত পরশুদিন একটা কেস পাওয়া গিয়েছে, আপনারা দেখেছেন যে তার মধ্যে কোভিড-19ও পজিটিভ, আবার ডেঙ্গুও পজিটিভ। আচ্ছা, করোনার আক্রান্তের উপসর্গ নিয়ে আপনাদের কিছু এখানে দেখছি কিছু সংশয় রয়ে গিয়েছে। আমি এই ব্যাপারটা খেয়াল করি, এই ব্যাপারটা একটু পরিষ্কার করি। করোনার সিমটমের মধ্যে কতগুলো ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হচ্ছে করোনা আক্রান্ত হতে গেলে অবশ্যই তার জ্বর থাকতে হবে। আমাদের গাইডলাইন যেটা বলে যে জ্বর থাকতে হবে, জ্বরের সাথে শ্বাসকষ্টজনিত বা শ্বাসতন্ত্রের অসুখের যে কোনো একটা লক্ষণ থাকতে হবে। তাহলে জ্বরের সাথে থাকতে হবে কি, হয় শ্বাসকষ্ট অথবা কাশি, এই জাতীয় যে কোনো একটা লক্ষণ থাকতে হবে। সাথে কি থাকতে হবে, সাথে তার মধ্যে করোনা ভাইরাস ছড়িয়েছে এই রকম কোনো সন্দেহ থাকতে হবে। হয়তো বা সে 14 দিনের মধ্যে সে করোনা আক্রান্ত বা করোনা হওয়ার সব পসিবিলিটি আছে এমন কারোর সঙ্গে যোগাযোগ করেছিল, এরকম একটা যদি থাকে আমরা ধরে নিব যে তার টেস্টটা করা খুব জরুরি। অন্যথায় কারোর শুধু একটু জ্বর আছে বা কারোর একটু কাশি আছে, একটু সর্দি আছে, এটাকে আমরা এখনই খুব খুব জরুরি ভিত্তিতে পরীক্ষা করার কথা বলছি না। তবে হ্যাঁ, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, গন্ধ কমে যাওয়া, নাকের কোনো খাবারের স্বাদ বুঝতে না পারা, ক্ষেত্র বিশেষে পাতলা পায়খানা, গায়ে প্রচন্ড ব্যথা, তীব্র মাথা ব্যথা,
শারীরিকভাবে খুব দুর্বল লাগা, এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে, এই সমস্ত লক্ষণগুলো মূলত ভাইরাল ইলনেস বা ভাইরাস ঘটিত রোগের লক্ষণ। ভাইরাস শরীরে ঢুকলে প্রাথমিকভাবে পর্যায়ক্রমে এই লক্ষণগুলো দেখা দেয়। তো যেহেতু এখন সারা দেশ কোভিড-19 রোগটা ছড়াচ্ছে, এই জন্য আমরা এই রকম লক্ষণ দেখা দিলে মনে করব আমার শরীরে করোনা ভাইরাস ঢুকতে পারে। এই জন্য কি করব, আমি পরিবারের সকল সদস্য থেকে আলাদা অবস্থায় থাকব, সকল থেকে আলাদা অবস্থায় থাকব, নিজে একটা দূরত্ব মেনটেন করব, নিজের কাজ নিজে করব। আমাকে খাবার দরজার পাশে দিয়ে যাবে, আমি খাবার নিয়ে ফেলবো, দরজার পাশে একটা বালতিতে যে কোনো ডিটারজেন্ট পাউডার গুলায়ে ফেনা করে রেখে দিবে। আমার খাওয়ার শেষে প্লেটগুলো ওর মধ্যে ফেলে দিব, যাতে আধা ঘন্টা পরে ভাইরাসগুলো মরে যায়। ভাইরাসগুলো মরে যায়, মরে গেলে তখন সে, আচ্ছা, ভাইরাসগুলো যদি মরে যায়, মরে গেলে পারে তারপরে বা পরিবার অন্য এই বিষয় নিয়ে আমি হয়তো বলবো, কেউ জানতে চাইলে আমি তাকে বলবো যে যার যারা, বিশেষ করে যারা যারা এই ক্লোজ কন্ট্যাক্টে এসেছিলেন তারা কেমন করে হোম কোয়ারেন্টিনে থাকবেন, এইটা আমি হয়তো আর এক সময় বলবো। হাসপাতালে এখন 5 জন করোনা রোগী আছে, আমরা 5 জন করোনা রোগীর চিকিৎসা করছি এখন বর্তমানে। আর আমাদের আর যে 3 জন আছেন ওনাদের বাসা ঝিনাইদহ হওয়াতে ওনারা এখন ঝিনাইদহ সদর হাসপাতালের যে কোভিড-19 টিম আছে ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসা পাচ্ছেন।